ইনফেকশন তৈরি করে, আমাদের যন্ত্রণা হয়। তারপরে ঠিকমতো ওষুধ দিলে সর্দির সঙ্গে হলুদ কাপগুলি বেরিয়ে গিয়ে মাথাটা হালকা হয়ে যায়। সাইনোসাইটিস, মাথায় যন্ত্রণা, মাইগ্রেন লিখতে পারেন। হ্যাঁ স্যার, ক্যান্সার, ডায়াবেটিস, জন্মগত সমস্যা নিয়ে তখনই তো বোঝা যাচ্ছে না। এটা আমি বলছি কি কথা, এখনই জন্মেছে, জন্ম থেকেই। ওটা আমি পরে যাচ্ছি ওই ক্ষেত্রে। তাহলে সাইনোসাইটিস, তারপর ডিফারেন্ট অ্যালার্জি, মানে বিভিন্ন রকম অ্যালার্জির বাংলা আমি বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারবো যে আপনাকে পেশেন্ট পার্টি বললো এখন তো শীতকাল, কি মাখবো বাচ্চার গায়ে, কেন সরষের তেল মাখবেন? আরে বাপরে, সেই সরষের তেল মেখে তো আমার বাচ্চা মরা যায়। তাই জন্য কি বলবেন জানেন, কারণ অনেক রকম ওষুধ খাওয়ানো হয়েছে মাকে ইত্যাদিকে, বলতাম এই ছোট আঙুলটাকে এই সরষের তেল বা যা মাখাতে চান তাকে বলতে চুবিয়ে দিন, এইটুকু 8 ঘন্টাকে খেয়াল করুন। এই আঙুলের মাথা লাল হয়ে যায়, সেই জিনিসটা মাখানো চলবে না। এই ছোট আঙুলটার প্রথম কর পর্যন্ত ওই তেলে ডুবিয়ে দিন, 8 ঘন্টা খেয়াল করুন, তা বোঝা যাবে সোজা নিতে পারবে আর পারবে না। এতে কোনো অনেক বড় কথা। আরও কত ছোট কথা, ডাক্তারবাবু আমার বাচ্চাটা কি করব বলুন, আমার বুক দুধে ফেটে যাচ্ছে, দুধ গড়িয়ে পড়ছে, বাচ্চাকে দুধ দিলেই বাচ্চা হাঁপায়। ডাক্তার বলে যে একদম দুধ দেওয়া যাবে না। আমি এত বড় হতভাগী যে আমার বাচ্চাকে আমি দুধ দিতে পারবো না, প্লিজ কিছু করুন। ইউ মাস্ট ডু দিস। কাকে ওষুধ দেবে? বাচ্চা এবং বাচ্চার মা। কেন বাচ্চাকে? বাচ্চার টলারেন্স, পাওয়ার অফ টলারেন্স, ওর ভাইটাল ফোর্সের ইনঅ্যাক্টিভিটির জন্যে বা বিকৃতি ডেভিয়েশনের জন্যে পাওয়ার অফ টলারেন্স নষ্ট হয়ে গেছে। মায়ের দুধ ও খাবে, খেতে পারছে না, খেলেই হাঁপানি। অন্যদিকে মায়ের দুধে কি এমন সমস্যা আছে যা বাচ্চা নিতে পারছে না? তাহলে মাকে ওষুধ দিতে হবে হাইড্রোভাবিনাম, বাচ্চাকে মাকে হাইড্রোভাবিনাম দিতে হবে কিনা আমি জানি না, বাচ্চাকে দিতে হবে। কারণ বাচ্চা এই সমস্যা নিয়েই জন্মেছে। কখন? যখন জন্মেছে তখন থেকে বাচ্চা এমনি ঠিক আছে, যেই মুখে দুধ দিই সেমনি শ্বাসকষ্ট হয়। তারপর ডাক্তারবাবু ভেবে চিন্তে দেখলেন, বললেন না, আপনার দুধে ওর অ্যালার্জি আছে, আপনি একদম দুধ দিতে পারবেন না। হায় রে, তাহলে কৌটো আনুন। আবার হাঁপানি, হবে না। তাহলে অমুক, আবার হাঁপানি, হবে না। দুধ জাতীয় কোনো জিনিস দেওয়া যাবে না। তাহলে শুধু বার্লি দিতে হবে, রবিনসন্স বার্লি। বাবা কোটিপতি, তার ছেলে খাচ্ছে রবিনসন্স বার্লি। উপরওয়ালার ওর বাবাটাকে শাস্তি দেওয়ার জন্য এই কাজ। দেখ তুই এত পয়সা করেছিস লোক চকিয়ে, দেখ সেই পয়সা তোর কাজে লেগে দিলাম। একমাত্র সন্তান, বিয়ের 5 বছর পর অনেক কাঠখড় পুড়িয়ে হয়েছে, সেই বাচ্চাকে খাওয়াতে হচ্ছে বার্লি, তার টাকায় ছাতা ধরে যাচ্ছে। এগুলো এক ধরনের শাস্তি আর কি। ওটা গেলে অন্য কথা, কিন্তু আমি ডাক্তার হিসেবে আমি যা করবো, ওকে হাইড্রোভাবিনামই দেবো। কেনও নিতে পারছে না। তাহলে অ্যালার্জি হলো। অ্যাবডোমিনাল প্রবলেম, কমা দিয়ে অ্যাবডোমিনাল প্রবলেম। অ্যাবডোমিনাল প্রবলেম মানে কি? মানে হলো না, এখনো ওই জায়গাতে আসেনি, এখনো পরের পার্ট দেখানো হয়নি, কাকে অ্যাবডোমিনাল দেবো কাকে দেবো না। তো বাচ্চাকে কেন? বাচ্চা যে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই অসুস্থ, তার জন্য বাচ্চাকে দেবো। মায়েরটা তো এখন হিসাব করিনি, হতে পারে নাও পারে, সেই জন্য আমি এখনই মায়ের কথা বলবো না। সেই জন্য ডায়ালিসিস সিস্টেমের কথা। কারণ বাচ্চা পায়খানা করার কথা প্রতি 8 ঘন্টা 1 ঘন্টা মতো মেকোনিয়াম পাস করার কথা। বাচ্চা সকালে করেছে, আর কখন করবে ঠিক নেই, 2 দিন 3 দিন চলে যাচ্ছে, বাচ্চা কান্নাকাটি করছে, পনের গোটা দিচ্ছে, আর গ্লিসারিন সবজিটা দিচ্ছে, অল লাইক দিস, তবে পায়খানা করছে। কেন এমন হলো? এই কারণে হলো কি, যে পেরিস্টালসিস যে হয়, গাটে যে পেরিস্টালসিস হয়, সাপে আধার করলে দেখবেন মুখের মধ্যে নেওয়ার পরে ধীরে ধীরে ওর খাবারটা সেই পেটের মধ্যে দিয়ে পিছিয়ে যাচ্ছে, এর নামই তো পেরিস্টালসিস, খাদ্যনালীর চলন। এর বেলায় কি হয়েছে, এমন একটা খারাপ অসুস্থতা নিয়ে জন্মেছে যে ওর পেরিস্টালসিস করবার ক্ষমতাটাই নেই। ওর ভাইটাল ফোর্সের ক্ষমতা খুবই নগণ্য, যার জন্য সে পেরিস্টালসিস করাতে পারছে না, তাই জন্য পায়খানা হচ্ছে না। এবার আপনার করণীয়, ওই সমস্যা নিয়ে জন্মেছে, দেন ড্রাগ ইজ ওয়ান। সমস্যা নিয়ে জন্মেছে, দেন ড্রাগ ইজ ওয়ান। এইটা খালি মাথায় রাখুন। এদের কথা বলা যাচ্ছে, মায়ের কথা বলা যাচ্ছে না কিন্তু, কারণ মায়েরটা এখনো ভাবনা, এখন অনেক লেখা বাকি, তারপরে মায়েরটা বলা যাবে। আচ্ছা হলো এটা ইত্যাদি, ওই পয়েন্টটা হলো। নেক্সট পয়েন্ট,
না মানে আমি অ্যাকচুয়ালি ওটা আমি বলাটা ঠিক হয়নি, ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম। কিন্তু আমি একসঙ্গে অনেক কথা বলে ফেলেছি। অ্যাকচুয়ালি বাচ্চা যখন কোনো সমস্যা নিয়ে জন্মায় তার তো একটাই ওষুধ, কোনো লক্ষণ দেখার দরকার নেই। মাথার চুল থেকে পায়ের নখ, পায়ের পাতা কিরকম এত চুল, দাগ উঠে গেছে, সমস্যা। আচ্ছা, এরপর পরের পয়েন্ট, চাইল্ড বর্ন ইনকিউরেবল ডিজিজ। দুরারোগ্য রোগ নিয়ে পৃথিবীতে এসছে বাচ্চা, দুরারোগ্য ব্যাধি নিয়ে পৃথিবীতে এসছে বাচ্চা। যেমন দুরারোগ্য ব্যাধি নিয়ে পৃথিবীতে এসছে বাচ্চা। যেমন ক্রমাগত চেষ্টা করেও রক্ত শূন্যতা থেকে বাঁচানো যাচ্ছে না, কিন্তু কিছু ধরা পড়েনি, জেনেটিক টেস্টেও ধরা পড়েনি, কিন্তু কিছুতেই রক্ত থাকছে না গায়ে। হ্যাঁ, ক্রমাগত চেষ্টা করেও বাচ্চাকে রক্ত অল্পতা থেকে বাঁচানো যাচ্ছে না। হ্যাঁ, অ্যানিমিয়া, রক্ত অল্পতা। এই যে কি করে রক্ত থাকছে না, কেউ বুঝতে পারছে না, কোথায় রক্ত চলে যাচ্ছে, কে খেয়ে নিচ্ছে ও রক্ত, এই যে অ্যানিমিয়া। ওইটাই তো বললাম আমি, এটা জেনেটিকও নয়, কিছুই নয়, অথচ অজানা কাহানি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে ইনকিউরেবল ডিজিজ, দুরারোগ্য ব্যাধি নিয়ে জন্মেছে বাচ্চা। পরের পয়েন্ট, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রথম দিকে লেখা উচিত ছিল, তবুও এখন বলছি আমি, এটা বিশেষ চিহ্ন দিয়ে রাখে। এইটা শিশু জন্মাবার পর থেকে বিভিন্ন বয়সে ক্রমাগত বিভিন্ন ইনফেকশাস ডিজিজ, আমি আমার এর বাংলাটা সংক্রামক আমার ভালো লাগে না, আপনারা আমার কথা মানুন আর ইনফেকশাস ডিজিজ লিখুন। ক্রমাগত বিভিন্ন বয়সে বিভিন্ন ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়েই চলেছে। যেমন বিভিন্ন বয়সে বিভিন্ন ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়েই চলেছে, বিভিন্ন বয়সে বিভিন্ন ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়েই চলেছে। যেমন কলেরা, সব ইয়েতে বাংলাতেই লিখুন না হয়, কলেরা, টাইফয়েড, মাম্পস, মিজলস, টনসিলাইটিস ইটিসি। কলেরা, টাইফয়েড, মাম্পস, মিজলস, টনসিলাইটিস। কলেরা, টাইফয়েড, মাম্পস, মিজলস, টনসিলাইটিস ইটিসি। ইনফেকশন ডিজিজ মানে যার পিছনে কোনো ভাইরাস দায়ী, যার পিছনে কোনো ব্যাকটেরিয়া দায়ী, লাইক অল দিস থিং। মাম্পস, মিজলস, টনসিলাইটিস ইটিসি। কলেরা, টাইফয়েড, মাম্পস, মিজলস মানে হাম, টনসিলাইটিস ইটিসি। হ্যাঁ রে বাবা, ইটিসি বলেছি তো। পরের পয়েন্ট, জন্মাবার পর থেকে বলবো, কারো যদি না হয় না আটকে দেবে আমাকে, স্যার হয়নি, দেরি করুন, অন্যরা বলুক হয়ে গেছে, কিন্তু তুমি বলবো না হয়নি, অপেক্ষা করুন। হ্যাঁ, মাম্পস, মিজলস, কলেরা, মাম্পস, মিজলস, টনসিলাইটিস। কলেরা, টাইফয়েড, মাম্পস, মিজলস, টনসিলাইটিস। কলেরা, টাইফয়েড, মাম্পস, মিজলস, টনসিলাইটিস। হয়েছে। পরের পয়েন্ট, জন্মাবার পর থেকে এই মানুষটি শিশুই কেন, আজকে উনি এসছেন, আজকের বয়স হচ্ছে 62 বছর 3 মাস 3 দিন, কিন্তু বলছে ডাক্তারবাবু আমি তো এই বয়স পর্যন্ত
এক সপ্তাহ ভালোভাবে কাটিয়েছি মনে পড়ে না কেন? ওই আজ এটা ডাক্তার কাছে গেলাম, ঠিক হলো, আবার কাল অন্যটা, 3 দিন পরে অন্যটা, 7 দিন পরে অন্যটা, 1 মাস পরে অন্যটা। আমি কেন উপরওয়ালা আমাকে এত সব দিল বলুন তো? আমি কি জীবনে 1 সপ্তাহ ভালো থাকতে পারি না? আমার তো অধিকার নেই? আমি তো মনে হয় না এমন কোনো পাপ কাজ আমি করেছি, তো কেন আমার পর এমন হলো? জন্মাবার পর থেকে মা তো আমাকে বলেছিল তোকে নিয়ে আমি যা ভুগেছি, বুঝেছি সেটা অনেক মায়েরই হয়, কিন্তু আমি যে সেই যে জন্মালাম পৃথিবীতে, শান্তি পেলাম না। না বিয়ের পরে শান্তি পেলাম, না সন্তানের থেকে কোনো শান্তি পেলাম। একজন যোগী বলছেন, দেখো আমার স্ত্রীকে আমি একবারের জন্য সুখী করতে পারিনি, তাই জন্য তার অনেক অশান্তি শরীরে, আমাদের মধ্যেও অনেক অশান্তি, আমি জানি এর জন্য আমি দায়ী, কি করব বলুন, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে মানুষ অসহায়ের মতো বলছে, আজকে তার বয়স অনেক, কিন্তু সে বললো অসহায়ের মতো আমি একটা দিনের জন্য আমার স্ত্রীকে সুখী করতে পারিনি ডাক্তার, তাই জন্য তার শরীরে কত অশান্তি, আমাদের মধ্যে কত অশান্তি, কেন এমন হলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে মানুষটি বড় এসেছে, কিন্তু জন্মেছিল সে অসুস্থ শিশু হয়ে, আজও তিনি অসুস্থই আছেন, কোনোদিনই কোনোভাবে সুস্থ হতে পারেননি। ইভেন ওনার ছেলেকে এনেছেন, সে বাচ্চাটাও সুস্থ নয়, বেচারা। উপরওয়ালা যাকে দেয় সব ভালো ভালো জিনিস দেয়, আর যার থেকে কেড়ে নেয় সব কিছু কেড়ে নেয়, সেই জানে তার বিচার। আচ্ছা, ডাক্তার হয়ে আমরা সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা নিশ্চয়ই করব। আচ্ছা, পরের পয়েন্ট, এটা কি বললাম? জন্ম থেকে আজ পর্যন্ত না দৈহিকভাবে না মানসিকভাবে কোনো দিন শান্তি পেয়েছে। এই খালি পেটে কিন্তু জ্ঞান হয় না, বাজে কত। ছেলেদের খিদে পেয়েছে, ও রাস্তায় এসে গেলেই কিন্তু ও 12টা বাজে, ও তাহলে খিদে পাই, ঠিক ঠিক আছে। আমি ভাবছিলাম কি জানি কত দেরি হয়েছে। তুমি একে বলবে, মাসুদকে বলবে। মাসুদ না, একটু সমস্যাটা জানতেছিলাম স্যার। হ্যাঁ, সমস্যাটা জানতেছিলাম, এরকম সমস্যা হলে কি এই তো মা মেয়ের ডায়াবেটিস, ও একটা দিয়েছে জন্মাবার পর থেকে, মা মেয়ের ডায়াবেটিস, মেয়ের ওষুধ হলো, মাকে বলা গেল না, মায়েরটা পরে লেখার পরে বলবো। জন্মেছে যদি ডায়াবেটিস নিয়ে ওষুধ হবে, এটা হাইড্রোবি না, মায়েরটা এখন নয়, একটু পরে লেখার পরে বলে। আমি তো আরবিতে বলিনি, জন্মগত সমস্যা লিখে দিয়েছি, 1000বার বলেছি। আচ্ছা, পরের কথা, এই শিশুটি বা এই মানুষটি বড় সরল সিধা, চালাকি জোচ্চুরি লোক ঠকানো কিচ্ছু জানে না, একদম সরল সিধা মানুষ। বলছে এই মানুষটি বরাবরই ভীষণ সরল সিধা, শান্তি পেয়েছি। পরের পয়েন্ট হলো, এই মানুষটি বড় সরল সিধা, না বলছিলাম না কাউরে ঠকায়, না কাউকে ক্ষতি করে, হ্যাঁ না কারো ক্ষতি করে বা ক্ষতির কথা ভাবে, পারলে বরং উপকার করে। তোর বন্ধুরা বলে ওটা লিখো না, হ্যাঁ তোর দ্বারা কোনো কাজ না, তুই এই পৃথিবীর মানুষই নয়, বলবি এক, করবি আর লিখবি আর অত সৎ হয়েছিস কেন? সৎ হয়ে তোর বাঁচা হবে না দুনিয়ায়, যত অসৎ হবি তত মাল কামাবি। তাদের চোখেও বোকা। এবার জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি এত ভালো মানুষ কেন? বলো কেন, ভালো হওয়া কি খারাপ? না, মানে এরকম ভালো আর কে ছিল? আমার আমি বাপ কা বেটা, আমার মা বলে তুই বাপ কা বেটা, তুই বোকা। আমার বাবাও এরকম ছিলেন, আমিও এরকম, আমি বোকাই হয়েই থাকতে চাই।
তাহলে যদি এটা সমস্যার সঙ্গে জড়িত হয়, মানে এর জন্য তো আপনার কাছে আসেনি। হ্যাঁ ভাবুন, আপনার কোনো আত্মীয়, কোনো বন্ধু এই রকম, তাহলে আপনি ওষুধ দিন। কেন বাবাও সরলসিধা, ও সরলসিধা, তাই জন্য মাঝে মধ্যে কি হয়, ও কষ্ট পায়। হ্যাঁ, সৎ প্রকৃতির এক জিনিস, ও বুদ্ধি করে ঠিক করে কি করা উচিত কি করা উচিত নয়, ওটা হলো সৎ প্রকৃতি। আর বোকা হলো ওসব ভাবেই না, ভাবতেই জানে না, তলিয়ে ভাবেই না। এই তুই সত্যি কথা বলি কেন, তার যদি বোকা খেলি, মা বলছে, বলতে পারি না আমি অনেকক্ষণ আগে এসেছি, বললি কেন এখন এসেছি, তাই তোর বাবা তোকে মারলো। ওই রকম নয়, কথা হলো মানসিক সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছে, সরল সোজা, যাকে বলা হয় ডালনেস। একটা কথা টিউবারকুলার ডায়াবেটিসে লিখে দিয়েছেন অর্গাননে ফিলসফিতে, একে বলা হয় প্রবলেমেটিক চাইল্ড। কেন? মাস্টারমশাই বলেছে আমি আপনার ছেলেকে পড়াবো না। কেন? কত টাকা চাই বলুন? না আমি পড়াবো না। কেন? পড়ালে কিচ্ছু আপনার ছেলে পাস করবে না। এখন পড়াই 1 ঘন্টা পরে বলতে পারবো। এই যে কারণ ডাল বাই বার্থ, এটাকে বলা ডালনেস। অ্যাকচুয়ালি আমি এই কথা বলতে চাইছি প্রথম থেকে, ডালনেস যেটা টিউবারকুলার ডায়াবেটিসে বলা হয়েছে প্রবলেমেটিক চাইল্ড। কেন প্রবলেমেটিক? এদের লেখাপড়া হবে না, যা দেখো ওরা ভ্যারাইটি কাটবেন, কাল বলেছিলাম, মনে রাখতে পারে না, বোঝে না, বুঝিয়ে দিলে একটু পরে ভুলে যায়, অঙ্ক 7 বার শেখালেও বলতে পারে না, করতে পারে না, ভুলে যায়। প্রবলেম চাইল্ড, এই সেই কাহানি। এই প্রবলেম চাইলেও ওর বাবাও ছিল, ও হয়েছে। দিস ইজ দ্য আইডিয়া রিগার্ডিং হাইড্রোফোবিয়া। ওর বাবারও লেখাপড়া হয়নি, ওরও হয়নি, ওর বোন হয়েছে, তুকর পড়াশোনায়। মা বললো কি হবে, দেখো ও মেয়েটা হলো আমার আর ছেলেটা হলো বাপের। এই সেই কাহানি। পরের পয়েন্ট, এটা বাচ্চাদের বোঝা যাবে না বড় না হলে। মানুষটি জন্মেছেন এক ধরনের মানসিক বিকৃতি নিয়ে, এক ধরনের মানসিক বিকৃতি নিয়ে। যেমন ম্যানিয়া, ইংলিশে লিখতে, ইংলিশে আপনি বাংলাতে লিখুন, যা হোক করুন, MANIA ইংরেজি কথা। ম্যানিয়া ব্র্যাকেটের মধ্যে লিখুন ক্লেপ্টোম্যানিয়া, মানে চৌর্যবৃত্তি, এই ধরনের বিকৃত মানসিকতা। কমা সন্দেহ প্রবণতা, ইংরেজি হলো সাসপিশিয়াসনেস, সন্দেহ প্রবণতা। পিপিতে যেখানে হাইপোথ্যালামাস দেওয়া হয়, তারা 3 বার খুলে 4 বার দেখে, 3 বার দেয় 4 বার দেখে। আচ্ছা, কমা ডিফারেন্ট অ্যাডিকশনস, বিভিন্ন নেশা। যেমন পান, জর্দা, সিগারেট, মদ, পান, জর্দা, সিগারেট, মদ ইত্যাদি। কমা চা আমি খাই, তোকে কে বললো? কালকে তো ওনার অনুরোধে আমি খেয়েছিলাম। পাগল, জল। দেখো ভালো সময় ভালো কথাটা বললো, গেছে ভালো হলো। কি হলো স্যার, আপনার চোখ মুখটা কেমন লাগছে? আসলে চা তো দেননি আপনারা, আমার অনেকক্ষণ ধরে চায়ের নেশা পেয়েছে, চা না দিলে কথা বলতে পারবো না। সে বললাম না একটু মাস্টারমশাই অঙ্কটা মিলছে না, চট করে বিড়িতে বার করলাম, মিলে গেছে। স্টিমুলাস টু দ্য ব্রেন, চাও কোথায়? নিকোটিন, স্টিমুলাস টু দ্য ব্রেন। চা না খেলে আমার মাথা মতো যাবে না। চায়ের ব্যবস্থা আছে তো? হ্যাঁ স্যার আছে, স্যার কোনো চিন্তা নেই। বাস স্টিমুলাস টু দ্য ব্রেন, অ্যাকচুয়ালি ইনএবিলিটি, অ্যাকচুয়ালি maldevelopment of different nucleus of the brain, malfunctioning of the different nucleus of the brain. ব্রেনের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলো ঠিকঠাক কাজ করে না উইদাউট স্টিমুলাস। মানে হলো ভাইটাল ফোর্স নট স্ট্রং এনাফ, নট 7% ওকে,
ভাবুন 85%, 80%, 75% অ্যাক্টিভ, 25%, 30% অ্যাক্টিভ না। তাই সেই অ্যাক্টিভিটির জন্যে বিড়ি লাগছে, সেই অ্যাক্টিভিটির জন্যে চা লাগছে, তো আমার জন্য জল লাগছে, ওইটা ওর নেশা না। আচ্ছা, আরো আছে লটারি টিকিট কেনা। লটারি, আমার একটা ডাক্তার ছাত্র ছিল, এখন কেনে না, যাই করতো 10 টাকা আয় করলে 9 টাকা লটারি। কেন? বড় লোক হতে হবে। আমি বলি কিরে লটারি কি হলো? ও ফালতু কাজ করেছি, বুঝেছি। ওই যে ফারুক বললো তখন, আর কেন লটারি কে মানা করছে? কারো কথা শুনে না, যে বাপটাকে ধরে মারে, কারণ বাপ মাল খায়। এখন বাবাকেও মারে না, আর লটারি টিকিটও কাটে না। কে বলবো? কারো কথা শোনে না। কেমন করে এমন হলো? তাই তো বললাম চোর সাধু সাধু। পরেরটুকু বলতে চাই না, না ও কাজ করো না বাপ, ও কাজ করো, নিজেকে ক্ষমা করতে পারবে না। হ্যাঁ, নেক্সট পয়েন্ট, ওটা হলো কমা দিয়ে, আর কোনো পয়েন্ট নেই। অপোজিট সেক্স। একটি ছেলেকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তোমার ঘরে তো সুন্দরী বউ আছে গো, তোমাকে ওই পাড়ায় দেখলাম সেদিন। আরে ঘরে বউ তো একটা, একজন মহিলা কি 100 জন মহিলার মতো হতে পারে? তখন ও বলতে চায় এক একটা মহিলা এক এক রকম আনন্দ। আবার অন্যদিকে একটি মেয়ে, আচ্ছা তোমাকে তো, আমি জানি আপনি কি বলবেন, অ্যাকচুয়ালি আমি একটা পুরুষের শান্তি পাই না। বলো না, আমি এখন সিভিলের কথা বলিনি, আমি বলেছি এই ব্যাপারটা কি, ও বাপকা বেটা হয়েছে, বাপকা বেটি হয়েছে। আমি এটা কনজেনিটাল মেন্টাল প্রবলেমের কথা বলেছি। প্রথম থেকেই ও বিকৃত মন মানসিকতা, এই বিকৃত মন মানসিকতা পেয়েছে ওর পূর্বপুরুষ থেকে। শুধু তাই নয়, ওর ওর বাবার বা ওর দাদার বা ওর নানার ছিল ভয়ঙ্কর চর্মরোগ, সেটা সেরে ফেলেছে, ওরও ছিল, সেরে ফেলেছে। বিকৃত এসছে তখন বললাম না, এই যে আমি মা মাসি মানতে পারছি না, এটা সেরে গেছে 24 ঘন্টার মধ্যে, তারপর থেকে আমার মধ্যে এই অবনতি ঘটেছে। আমি সেই কথা বলেছি। পূর্বপুরুষ থেকেই পেয়েছিল দুরারোগ্য চর্মরোগ, তারাও সেরেছে। তাই তো হ্যানিম্যান সাহেব বলেছেন, আমি অ্যাফ্রোজিম নামটা আমি এক্ষুনি মনে পড়ছে না, পরে কেউ জানতে চাইলে আমি বলে দেবো, বাবার দেখা হলে বলে দেবো কত নম্বর অ্যাফ্রোজিমে কেন এটা বলেছেন, আর হ্যানিম্যান এটা বলেছেন, আর কেন বলেছেন সোরা 1st চ্যাপ্টারে, যে শত সহস্র প্রজন্ম ধরে আমাদের যে বিকৃত চিকিৎসা হয়েছে, সেই আয়ুর্বেদ দিয়ে, গাছের পাতা দিয়ে চর্মরোগ সেরে ফেলা থেকে শুরু করে, আর জ্বর সর্দি কাশির ওষুধ খেয়ে, আর পায়খানা পরিষ্কার করবার ওষুধ খেয়ে, খুব ছোট্ট একটা কথা বলতে পারি যা মনে দাগ কাটবে। একটি লোক আমার কাছে চিকিৎসা করাতেন, কী করতে এসেছিলেন না, লিভার ক্যান্সার হয়েছে, তখন তোমার দাঁতও ওঠেনি, তো ফলে মানুষটি মারা গেছে। এইবার ওর ভাই সে গেছে একটা দোকানে ওষুধ কিনতে, পায়খানার ট্যাবলেট। তো ওষুধের দোকানদার বলছে তুমিও? বলো কেন? তোমার ভাই এই ট্যাবলেট খেয়ে খেয়ে তো মরে গেল। মানে হলো কনস্টিপেশন। কনস্টিপেশনের জন্য মানুষেরা রেগুলার একটা ওষুধ খান। আমাদের দেশে যেমন আছে অম্লজিন চূর্ণ, অমুক তমুক ইত্যাদি, কেউ খায় ক্যান্ডি, কেউ খায় অমুক তমুক ইত্যাদি, তো কোনো দোষ নেই। কিন্তু দেখুন দোষটা আছে কিনা। এর ভাই এভাবেই দোকান থেকে দীর্ঘদিন ওষুধ খেত, সে লিভার ক্যান্সারে মারা গেছে। তাই দোকানদার ভয় পেয়ে বলছে তুমিও, তাহলে তুমিও মরতে এসেছো ওই ট্যাবলেট খেয়ে। তাহলে ভাবুন, একজন তো কনস্টিপেশনের জন্য অলরেডি লিভার ক্যান্সারে মারা গেছেন, প্রবলেম ছিল লিভার, তারই জন্য তার কনস্টিপেশন হতো, আর তারা এই জন্য কিছু থাকতে পারে। ভাইও সেই পথে গেছে, তাই দোকানদার, যেহেতু পাড়ার দোকানদার, তাই সে আতঙ্কিত, তুমিও তো এটা খেও না, ডাক্তার দেখাও ভালো করে। তাই আমি এটা দিয়েই বলতে চাইলাম, এই যে রেগুলার মেডিকেশান, একটা রেগুলার মেডিকেশান কিন্তু আপনি জেনে নিন ভয়ঙ্কর রোগের একটা বার্তা। আপনার জন্যই হোক আর রোগীর জন্য হোক, রোগী কিন্তু বারবারই আসে, ডাক্তার ওই ওষুধটা দাও, সকালবেলা খেলেই পায়খানাটা হয়ে যায়। তুমি দিয়েছিলে না, দুটো রোগী দেওয়া হয়েছিল, সালফার 6, নাক 6, সালফার 6 সকালে, শোয়ার সময় নাক 6। ওটা ফুরিয়ে গেছে জানো, অন্য রাতে গেছিলাম, কাজ হয় না, দাও তো, সেই সকালে আর রাতে। এটা হলো কখন দিতে হবে, এই আলোচনা হলো। এবার হচ্ছে কখন দিতে হবে না, চলুন সেইটা। হ্যাঁ,
কোনো কারণে নিয়মিত ওষুধ খাওয়া, সে যে জন্যই হোক। হ্যাঁ, এই যে আপনার জন্য এই কথাটা খুব প্রাসঙ্গিক, এই যে প্রেশারের জন্য ওষুধ খাওয়া, সুগারের জন্য ওষুধ খাওয়া। দাদা তো দারুণ প্রশ্ন করে দিয়েছে, উস্কে দিল। আচ্ছা শোন না বেটা, না এটা আমি বলছি কি, এই যে নিয়মিত প্রেশারের ট্যাবলেট খাওয়া, নিয়মিত সুগারের ট্যাবলেট খাওয়া, নিয়ম মেনে চলা, এই যে আপনি ইয়ে করবেন, মর্নিং ওয়াক করবেন, যোগাসন করবেন, মূল ডিজিজ ফোর্স যেটা সোরা এনে দিয়েছিল, প্রিডমিনেন্ট কন্ডিশন, এই ব্যাপারটা সে ভাইটাল ফোর্সকে দুর্বল করেছিল। এর কিন্তু কোনো সমাধান হচ্ছে না। শুধু ট্যাবলেটটা খেলে প্রেশারটা ভালো থাকে, শুধু এই ওষুধটা খেলে সুগারটা ভালো থাকে, শুধু এই ওষুধটা খেলে মাথা যন্ত্রণা ভালো থাকে। এ কিন্তু আগামী দিন ম্যালিগনেন্সিতে পৌঁছে দেবে। আপনি লিখে নিন, আইদার ম্যালিগনেন্সি অর স্ট্রোক, সিভিএ আপনি লিখে রাখুন। তৈরি হয়ে আছে, আপনি নাম লিস্টে আছে, সময় বাকি আছে, আপনার ডেট হয়ে গেছে কিন্তু টাইম আসেনি, ডেটটা ঠিকঠাক। আচ্ছা চলুন, এইটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুব মন দিয়ে লিখবেন। আগেরটা সোজা ছিল, এবার সোজা নেই, সোজা পাঠটা করে নিলাম, কঠিন পাঠটা সময় নেবে বলে। এই পাঠটা সব থেকে কঠিন, কখন হাইড্রোকার্বন নয়। এতক্ষণ তো ও এই কেস দাও, এবার আর সেটা চলবে না, এইবার মাথা চুল ছিঁড়তে ইচ্ছা করবে। তাহলে কি হবে? ওই যে বলছিলাম, মেয়ে বাচ্চাটার তো হলো হাইড্রোকার্বন না, মায়ের কি হবে কেউ জানে না। আমরা এবার সেটা নিয়ে ভাববো। মায়ের দুধ খেলে বাচ্চার অ্যালার্জি হচ্ছে জন্ম থেকে, বাচ্চার চিকিৎসা সহজ, মায়ের নয়। এবার লিখুন, হাইড্রোফোবিনাম দেওয়া যাবে না, বড় করে লিখুন না। কখন? আমি এই লেখাটাকে আবার দুভাগে ভাগ করেছি। এক ভাগ হচ্ছে দেওয়া যাবে না কখন, ইন জেনারেল। এইবার হচ্ছে তাহলে কি দেবো? তাহলে দিতে হতে পারে কার্বোভেজ, কার্বেনামিলিস, টিউবারকুলিনাম, মেডোলিনাম, সিপ্লিনাম, ড্রসেলা। এবার এতগুলো ড্রাগের কথা উঠে এলো, আমরা নিশ্চয়ই সব বলবো ধীরে ধীরে, একটু একটু করে। কত বাজে? বা খাবার আসেনি এখন, তারপর বিরিয়ানি আসছে, সেটা একটা বাবার খবর। হ্যাঁ স্যার, দেওয়া যাবে না। পয়েন্ট নম্বর 1, দেওয়া যাবে না কখন? কামাল সাহেব আপনি ভিতরে থাকুন, এই সময় কোথাও যাবেন না, এটা খুব জটিল পার্ট। দেওয়া যাবে না কখন? 1, কোন গ্রেভেস প্যাথোলজির ইতিহাস নেই। সরি, লেখা হবে শুরু থেকে, মানে জন্ম থেকে কোনো গ্রেভেস প্যাথোলজির ইতিহাস নেই। আর একটা কথা বাংলায় হতে পারে, কোনো ভয়ঙ্কর রোগের ইতিহাস মায়ের পেট থেকে বা জন্মানোর পর থেকে নেই। লিখতেছিস না পাইবি কই? ও আচ্ছা, মশলা আছে, কিন্তু লেখার কিন্তু আর আনন্দ। যখন ওটা বাজিয়ে শুনবি না, লিখে লিখে পড়বি, কিন্তু শুনবি লিখবি, না লিখলে ভিতরে ঢোকে না। দেখো, আপনি এত ধরনের পড়াতে শেখায়। আমি যখন ট্রেন নিয়ে বসেছি, এই হাতে বই, এই হাতে খাতা কলম, জানিও কিছু করবো না, কিন্তু পড়বো আর লিখবো, কেন মনের মধ্যে দাগ কাটে। তোমরা কিন্তু আমার ঘরটা মেনো, লিখে লিখে পড়বে, এটা আবার লিখবে আর পড়বে, লিখবে আবার পড়বে। লেখাপড়া, পড়ালেখা নয়, লেখাপড়া জীবনেও ভুলবে না, কারণ তোমাদের পথে বসে আছে অনেক অসহায় মানুষ। বাইট বা ইনোকুলেশনের হিস্ট্রি নেই। কোনো বাইট মানে কোনো দংশন বা কোনো কামড়, এর ইতিহাস নেই। কোনো বাইট বা দংশন বা কামড়ে দেওয়ার ইতিহাস নেই। এই কথা যদি মেনেও নেই, কিন্তু জন্মাবার পরেই, কিন্তু জন্মাবার আগে থেকে মাকে ভ্যাকসিন দেওয়া হয়। একটা ক্ষেত্র কিন্তু থেকেই যায়, কিন্তু আমরা দিতে পারবো না যদি কোনো প্রিডমিনেন্ট গ্রেভেস প্যাথোলজি নিয়ে আসে, না নিয়ে আসে। কিছু সমস্যা ছিল না। আমার বাচ্চার প্রথম ডাক্তার দেখালাম আমি 15 বছর বয়সে,
কেন? এই সর্দি হয়েছে। ওটা তো আমি বলা হয়ে গেছে বেটা, আর তাও একবার হয়েছিল, তাও দেওয়া যাবে না। সেই যে সর্দি ওর বাপের ছেলে, ঘেন্নায় আমার মাথা যায়, সারাক্ষণ নাক মুচ্ছে, সারাক্ষণ নাক মুচ্ছে, তবে আর তোর বাবার পরে একটু সর্দি লেগেছিল, বিরাট শীত পড়েছিল সে বছর, যেমন এই বছর একটু সর্দি লেগেছিল, তারপর তো কোনো অসুখ বিসুখ করেনি। 32 বছর বয়সে একবার জ্বর হয়েছিল, 3 দিন ছিল, আর কিছু হয়নি। 50 বছর বয়সে একবার, ইত্যাদি ইত্যাদি। একটা কথা শুধু আমি মনে রাখতে বলি, গ্রেভেস প্যাথোলজি ফ্রম বিগিনিং মানে জন্ম থেকে ভয়ঙ্কর অসুখের ইতিহাস, ভয়ঙ্কর রোগ ভোগের ইতিহাস না থাকলে কিন্তু হাইড্রোফোবিনের কথা মাথায় আনবে না। আবার বলছি, ভয়ঙ্কর কোনো খবর যদি না পাওয়া যায় জন্মাবার পর থেকে, তাহলে হাইড্রোফোবিনের কথা মাথায় আনবে না। ভয়ঙ্কর খবর পেতে হবে। আরে বাবা, এ বাচ্চা তো বাঁচবেই না। মানে লোকটার বয়স 93 বছর 1 মাস 3 দিন। বললো, কি বলবো স্যার আপনাকে, মনে আছে আমার এইটুকু, কারণ মা বারবার বলতো, আমাকে আদর করতো, খোকা তোকে তো উপরওয়ালা রেখে গেছে তাই বলেই চুমো হতো। আমার কেন মা? তোর তো বাজবার কথা ছিল না, ডাক্তাররা পাঠিয়ে দিল, তুই বাড়িতে পড়ে রইলি, আমি শুধু উপরওয়ালার কাছে কান্নাকাটি করেছি। তারপর একবার কিছু কেঁদে উঠেছিস, তুই তো মরে গেছিস, তুই তো আল্লাহ তাআলা পরে ফিরিয়ে দিয়ে গেছে রে, তুই তো আমার সেই খোকা, উপরওয়ালার দো আর একবার। এই যে কাহানি, এখানে কিছু ভাববার নেই, লাও এই কাহানি না থাকলে কিন্তু, হ্যাঁ কথা সেটা নয়, কথা হচ্ছে ভয়ঙ্কর খবর। হ্যাঁ জন্মবার 1 মাস পরে একটু সর্দি লেগেছিল, সেরে আর লেগেছিল, সেরে গেছে। ভয়ঙ্কর, ভয়ঙ্কর কথা তো ভিন্ন। আমি তাই তো বললাম সংক্ষেপে, ভয়ঙ্কর এর অর্থ হলো ভয়ঙ্কর শুরু, হাইড্রোফোবিনামের শুরু, মানে পোস্ট-কোভিড সিনড্রোম প্রকট। এটা আপনার বুঝুন, ভয়ঙ্কর ইকুয়াল টু না, ভয়ঙ্কর ফ্রম বিগিনিং ইকুয়াল টু প্রকট পোস্ট রেবিস সিনড্রোম। তা না হলে ওকে গুরুত্ব দেওয়া যাবে না। আছে আমার মধ্যে, হয়নি কিছু, না 32 বছর বয়সে সেটা ভাবতে হবে, সেবার অনেক কথা আসছি, সে কথা এটা তো বড়, এবার এই পাঠটা তো বড় কঠিন, যেটা নিয়ে বসেছি, কখন শেষ হবে উপরে হয়ে যাবে। 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর, 2 নম্বর হয়ে গেছে। ও মা, 2 নম্বর বললাম না, কোনো বাইট নেই। সাদিকুল তো খিদে পেয়েছে, খিদে লাগে, মিষ্টি কথা ভালো লাগে না। খিদে পেলে লোকের মাথা কাজ করে না। আমি বলেছি যে প্রথম পয়েন্ট ছিল শুরু থেকে কোনো গ্রেভেস প্যাথোলজির ইতিহাস নেই। 2 নম্বর পয়েন্টে বলেছি কোনো দংশন, কোনো কামড়ানো, কোনো বাইরের হিস্ট্রি নেই। এই তো বলেছি 2 নম্বরে। কোথায় এলোমেলো হলো স্যার? আপনি বলুন, যতক্ষণ না পর্যন্ত আপনাদের মধ্যে এলোমেলোটা ইন অর্ডার হচ্ছে। বলুন বলুন বলুন, কোন পয়েন্টটা বলুন না, হাউজের সাথে বলুন, পরে আপনি মাথায় রাখবেন, জবাব না দিয়ে আমি এখান থেকে যাবো না, আমি শপথ করছি। না, একটু লিখে রাখুন, এই পাঠটা হতে থাকুক, খেয়ে আসুন, সবাই তো ঢুকবে না তখন, তখন করে ফেলবেন, খেতে থাকবে, আপনিও জোরে জোরে বলবো, খেতে খেতে শুনবে লোকেরা। পরের পয়েন্ট, রুগী অসুস্থ হচ্ছে কিন্তু চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে। রুগী অসুস্থ হচ্ছে, বারবারই হচ্ছে, কিন্তু চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে, দীর্ঘদিন চিকিৎসার দরকার হচ্ছে না। রুগী অসুস্থ হচ্ছে, ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে, দীর্ঘদিন ভালো থাকছে, ভালো থাকছে, চিকিৎসায় ভালো হচ্ছে, দীর্ঘদিন ভালো থাকছে। রুগী অসুস্থ হচ্ছে,
দীর্ঘদিন ওর চিকিৎসা হচ্ছে, দীর্ঘদিন ভালো থাকছে। মানে আমি আসলে বলতেছিলাম বারবার ঘুরে ঘুরে আসছে না একই সিমটম বা বর্ধিত সিমটম। অ্যাকচুয়ালি ভাষাটা এমন না, আপনারা একটু যদি বুঝে নেন তাহলে আপনাদের লেখা সুবিধা হবে। নট রিকারিং, নট রিল্যাক্সিং, সেম সিমটম আর অ্যাগ্রাভেটেড সিমটম। কীরকম ব্যাপারটা? তো জ্বর তো হয়, সবারই হয়, আমারও হয়, কিন্তু এ কী হচ্ছে বলুন তো? আগেও তো বছরে একবার, তারপর হতে লাগলো 6 মাসে 9 মাসে একবার, তারপর 3 মাসে একবার, তারপর মাসে একবার, এখন তো সপ্তাহে সপ্তাহে। দিস ইজ দ্য আইডিয়া। আগে হলে 3 দিন থাকতো, এখন তো স্যার হয় আর যেতেই চায় না। কত ওষুধ, হসপিটালে ভর্তি হতে হয়। এই কাহানি তো পুরনো কাহানি না, আপনাদের শোনা আছে ব্যাপারটা। এটা সেই কথা বললাম আমি। আর আগেরটা কি বলেছি? জ্বর কবে হয়েছে মনেও পড়ে না, ব্যাস আপনার কাজ শেষ, কারণ হাইড্রোবিনা হলো না। পেশেন্ট ইজ রেসপন্ডিং উইথ ট্রিটমেন্ট, রিল্যাক্সিং অ্যান্ড সাফারিং। তাহলে পেশেন্ট চিকিৎসায় ভালো হয়ে যাওয়ার পর সেই সিমটম বা বর্ধিত সিমটম নিয়ে ঘুরে আসছে না। রোগী মোটার উপর সুস্থভাবেই জীবন কাটাচ্ছেন। অর্থাৎ রোগী কোন রোগ হলেও চিকিৎসার পর সুস্থভাবেই জীবন অতিবাহিত করছেন। পরের পয়েন্ট বলবো, খুব বেশি শব্দ হলো না, মানে সবার লেখা না হলে না বলতে আমার খারাপ লাগে। আচ্ছা বেশ, পরের পয়েন্ট। মা প্রেগনেন্ট, গর্ভাবস্থায় তেমন কোনো অসুস্থতা, গর্ভাবস্থায় মায়ের তেমন কোনো অসুস্থতা ছিল না। গর্ভাবস্থায় মায়ের তেমন কোনো অসুস্থতা ছিল না। এই সন্তানও লিখতে হবে না, ওটা তোমরা বুঝতে পারবে। গর্ভাবস্থায় মায়ের তেমন কোনো অসুস্থতা ছিল না, অথবা গর্ভাবস্থায় তেমন মায়ের তেমন কোনো অসুবিধা ছিল না, অথবা ছিল প্রথম 3 মাস খেতে পারতাম, প্রথম 3 মাস খেতে পারেনি, ঘুমোতে পারেনি, তারপরে সব ঠিকঠাক। অথবা প্রথম 3 মাস অসুস্থ ছিলাম, তারপরে সব ঠিকঠাক। মায়েরা এমন করে কথা বলেন। ছিল ডাক্তারবাবু, ওই প্রথম দিকে খেতে পারতাম না, পরে অবশ্য কোনো অসুবিধা ছিল না। একটা হলো কোনো দিনই ছিল না গর্ভাবস্থায় কোনো অসুবিধা, আর একটা হলো ছিল প্রথম 1-2 মাস 3 মাস ছিল, আর ছিল না। পরের নম্বর, মানুষটি জন্মাবার পর থেকে বরাবরই সুস্থভাবেই জীবন কাটিয়েছেন। মানুষটি জন্মাবার পর মোটের উপর সুস্থভাবে, মোটের উপর মানে রিলেটিভলি হেলদি, বরাবর মানুষটি বরাবর সুস্থ শরীরেই জীবন কাটিয়েছেন। একটা কথা, একটু আগে আমি একটা কথা বলেছি যে একজন নার্স, নার্স, সিনিয়র নার্স, আমি তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এই বাচ্চা যখন ওর পেটে ছিল আপনার সমস্যা ছিল না? একটু ভেবে বলুন না, কারণ ছেলেটির জন্ম থেকে হাই প্রেশারে ভুগছে, মায়েরও আছে না। একটু ভেবে দেখুন, ছিলই না। আমি তো ভাবছি কী করি এবার বলুন। ওই আমি তো খেতে পারতাম না কতদিন, ও পেট থেকে বেরোবার পর খেতে পারতাম। শুনতে পেলেন আপনারা? একজন সিনিয়র নার্স কিভাবে মিসগাইড করলো আমাকে।
বললাম না, কোনো অসুবিধা ছিল না। 3-4 বার বলার পরে যখন আমার মাথা, আমি এমনি করে বসে আছি কলম হাতে নিয়ে, ওই একটু খেতে পারতাম না কদিন, ও পেট থেকে বেরোবার পর খেতে পারতাম। বড় সাংঘাতিক ডাক্তারই, মাঝে মধ্যে মনে হয় অন্য কিছু করি। সেই জন্য আপনারা কিন্তু মিসগাইড হবেন, তাই আমি সামলে দিলাম। স্যার, মা বলছে কোনো অসুখই করেনি, আপনি তো মায়ের কথা বিশ্বাস করেছেন। এই একটা কথা, আপনাকে গোয়েন্দা হতে হবে। পেশেন্ট পার্টির কথা শুনে যদি আপনাকে ডাক্তারি করতে হয়, তাহলে আপনি ডাক্তার হতে পারবেন না। কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যাটা কবে থেকে? মা তো বলতেন জন্মানোর পরেই সমস্যা হয়েছিল, তারপরে এই, তারপর ওই, তারপরে সেই। আর আপনি বলছেন কোনো সমস্যা হয়নি। না স্যার, আমার কোনো কিছু হয়নি। আচ্ছা, আপনার এই শ্বাসকষ্ট, খুবই কষ্ট পাচ্ছেন তো, আপনার বাবা মায়ের কিছু ছিল এরকম? না। কারো বাপের খানদান, মায়ের খানদান? আমার নানির নাকি একটু ছিল। কারো কিছু নেই, কিন্তু নানির একটু ছিল। নানির থেকে তো মা, মার থেকে তো উনি। সেই জন্যে ব্যাপারটাকে ওভাবে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ছোট থেকে কিছু সমস্যা হয়নি, কিন্তু ব্যাপারটা তার মধ্যে ছিল, কিন্তু প্রিডমিনেন্ট ছিল না, তাই হাইড্রোফোবিয়া হবে না। বুঝা গেল? গেল, নানির ছিল, মায়ের ছিল না, এনারও ছিল না। এনার দেখা দিয়েছে 50 বছরের পরে, ফলে হাইড্রোফোবিয়ার ক্ষেত্র কিন্তু রইল না। কোন রকম জন্মগত সমস্যা নিয়ে মানুষটি জন্মাননি। পরের পয়েন্ট, কোন রকম জন্মগত সমস্যা নিয়ে মানুষটি জন্মাননি। কোন রকম জন্মগত সমস্যা নিয়ে মানুষটি জন্মাননি। কমা দিয়ে, তা সে দৈহিকী হোক অথবা মানসিক, তা সে দৈহিকী হোক বা সে মানসিক। পূর্বপুরুষের কোনো সমস্যা নিয়েও, পরের পয়েন্ট, পূর্বপুরুষের কোনো সমস্যা নিয়েও জন্মাননি। কোনো জিনগত সমস্যা নিয়েও জন্মাননি। কোনো দুরারোগ্য ব্যাধিও তার মধ্যে নেই, কোনো দুরারোগ্য ব্যাধিও তার মধ্যে নেই। পরের পয়েন্ট, মানুষটি যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী এবং উচ্চাকাঙ্ক্ষী। মানুষটি যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী এবং উচ্চাকাঙ্ক্ষী। এইগুলি হয়েছে কি লেখা? লিখুন লিখুন। বুদ্ধিমান বা বুদ্ধিমতী এবং যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী। মানুষটি যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী এবং উচ্চাকাঙ্ক্ষী। হয়ে গেছে? এ হলো
হাইড্রোফোবিয়া একটা অংশ হলো, হাইড্রোফোবিয়া দেওয়া যাবে না। এরপরে হলো তাহলে কি দেওয়া যাবে? এবার লিখো, তাহলে কি দেওয়া যাবে কখন? তাহলে কি দেওয়া যাবে কখন? এখন হলো প্রথমে হলো দেওয়া যাবেই, পরে হলো দেওয়া যাবে না, এর পরের পার্ট হলো তাহলে কি দেওয়া যাবে কখন? প্রথমেই হলো কার্বোভেট। কার্বোভেট না না, তারপরে নয়, কার্বোভেটের কথা লিখুন। কোন ভয়ঙ্কর রোগের ইতিহাস নেই জীবনের কখনো, জীবনের কোনো এক সময়ে, জীবনের কোনো এক সময়ে, জীবৎকালে কোনো এক সময়ে বিশেষ একটা অসুস্থতার পর থেকে, বিশেষ একটা রোগ ভোগের পর থেকে, জীবৎকালের কোনো এক সময়ে বিশেষ একটা রোগ ভোগের পর থেকে এই সমস্যার শুরু। খুব গুরুত্বপূর্ণ লাইনটি, প্লিজ যদি না হয়ে থাকে আমাকে বলবে, কিন্তু আমার আবার মুখস্থ নেই, যে লিখেছেন তাকে বলতে হবে। কি বলেছি? প্রথমে বললাম ভয়ঙ্কর রোগের ইতিহাস নেই, তারপরে বললাম জীবৎকালের কোনো এক সময়ে বিশেষ কোনো অসুস্থতার কারণ পর থেকে পুরোপুরি সুস্থতা আজও আসেনি। এটা কিন্তু ভাববার, এবং এটাই কিন্তু কার্বোভেজ প্রেসক্রিপশনের একমাত্র কথা। নো সিমটম বিজনেস, নো সিমটম বিজনেস, এই হলো কথা। আমার তো মুখস্থ নেই। আচ্ছা, আশেপাশে কেউ একটু বলে দিতে পারেন? বললাম জীবৎকালের কোনো এক সময়ে বিশেষ রোগ ভোগের পর থেকে পুরোপুরি সুস্থতা ফিরে আসেনি। ওটা লেখা নেই অ্যাকচুয়ালি, সেই জন্যে বারবার বলতে গেলে কথা যদি একটু এধার হয়ে যায় তো মুশকিল। মূল কথা একটু বলি, এ তো কেতাবি কথা। চলুন না একটুখানি। কেন? আমার মা আপনি জানি বাঁচবে কিনে আমি জানি না। কেন কেন? না ইয়ে সকাল থেকে একবার পায়খানা গেছে, বা সকাল থেকে মাথা মাথা কষ্ট পাচ্ছিল, বা আমার বাবা কি বলেছে, মা একবার অজ্ঞান হয়ে গেল কথা শুনে। আমি তো বাড়িতে ছিলাম না, মা বাবা মেরেছে কিনা তাও জানি না। আমার মা কেমন করছে, চলুন না প্লিজ। আপনি গিয়ে দেখলেন মহিলা অজ্ঞান হয়ে মরার মতো পড়ে আছে। আপনি শীঘ্র হসপিটালে নিয়ে যান, তবে যা ওষুধটা খাইয়ে দিই, যা হসপিটালে নিয়ে যা। আপনি ওষুধটা খেয়ে ঘরে আসার আগেই মা বলল, খোকা তো দাঁড়ান, আমার মা ডাকছে। হসপিটালে কাকে নেবে? কিন্তু আপনি রিস্ক নেবেন না। তুমি একবার হসপিটালে নিয়ে যাও, কোথাও হয়তো তোমার বাবাজি তোমার মাকে মেরে কোথাও হেমারেজ হয়ে থাকে, ওষুধ সব ঠিক করবে, কিন্তু আপনি কেন দায় নিতে যাবেন? আপনি বলবেন ওষুধটা আমি খাইয়ে দিয়েছি বেটা, তুই যা। হসপিটালে গেল, তার পরীক্ষা করে বললো যা বাড়িতে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। এবার যদি কিছু হয় আপনার তো কোনো দায় নেই। একটা কাহানি শুনি। আমার স্যার তখন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, অ্যালোপ্যাথি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। স্যার এই কাহানি বলেছেন, ফরেন্সিকের এমন এক এক্সপার্ট, পৃথিবীতে 10 জনের নাম পেলে ওনার নাম বলতে হবে তার মধ্যে, জে.বি. মুখার্জি, যার বই বাজারে পড়ানো হয় ইন্টারন্যাশনাল। তো উনি বললেন, আমার তখন আমি তখন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তো আমাকে একবার রাউন্ডে যেতে হতো। সেটা কি করেছে, হোস্টেলেরই ছেলে, মেডিকেল কলেজের হোস্টেলেরই ছেলে, দুজন মজা করতে করতে এই লেখার সময় মজা করছিল, ওর হাতে পেন ছিল। এই তখনকার কথা, তখন তো ওই ডট পেন নয়, তখন হচ্ছে কি বলে ফাউন্টেন পেন, মানে কালি। আর ওর ইয়েটা কিন্তু খুব শক্ত এবং সরু।
তো এই বন্ধুরা মজা করতে করতে কখন যেন এখানে লেগে গেছে। তো এমন করে লেগেছে তেমন কিছু বোঝা যায়নি, সবই ঠিকঠাক। তো ভর্তি করা হয়েছে, কলেজেরই ছেলে, হোস্টেলে ছিল। তো স্যার দেখে শুনে বললেন, শোন আমার সন্দেহ হচ্ছে, ওকে অবজারভেশনে রাখো। রাত 2টোর পরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো, বাঁচানো যায়নি। ঘটনা ঘটেছিল ওই যে পেনটা ঢুকেছিল, ওই পেনটা ওর হার্ট ওয়ালকে সিদ্ধ করে দিয়েছিল। প্রথম দিকে তেমন কোনো কষ্ট হয়নি, বাচ্চারা ছেলেটা বলেছিল স্যার আমার তো কিছু হয়নি, ছেড়ে দিন। রক্ত একটু একটু করে বেরোচ্ছে, বেরোতে এই পেরিকার্ডিয়ামের মধ্যে রক্তটা জমা হয়েছে। যখন রক্তটা ম্যাক্সিমাম জমা হয়েছে, হার্ট তো আর ইয়ে করতে পারছে না, এক্সপ্যান্ড করতে পারছে না, শ্বাসকষ্ট শুরু হলো। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, বাচ্চাটাকে এমার্জেন্সিতে নিয়ে ইয়ে করা হলো, চেস্ট ওপেন করা হলো, যেগুলো গোটা ইয়েটা রক্তে বোঝাই হয়ে গেছে, বাঁচানো যায়। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এই কখনো এই ধরনের এমার্জেন্সি কেসে ঝুঁকি নেবে না। তুমি যদি হসপিটালটা ভালো লাগে তাহলে যেতে দিস না, তাহলে যেতে হবে না। আর ডাক্তারই তো বলেছিল, হোমিওপ্যাথি ডাক্তার, একবার বললো হোমিওপ্যাথির বাচ্চা, ও কিছু বোঝে না, কেন এই কথা শুনবে? তোমার মা ঠিক আছে আমি জানি, কিন্তু তুমি হসপিটালে নিয়ে এক্সপার্টের ওপিনিয়ন নয়। এবার কিছু হলে দায়টা ওদের কাছে যাবে। আর হতেই তো পারে হয়তো কোনো এক্সপার্ট বুঝে যাবে না ইন্টারনাল হিমারাজ হয়েছে, ঠিক আছে এখানে এমআরআই করো। যদি দেখা গেল হ্যাঁ হিমারাজ হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে মাথা সিদ্ধ করে রক্ত বার করে নেবে, দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবে, ইঞ্জেকশন দেবে, রক্ত বন্ধ হয়ে যাবে। সেই জন্যে আপাত ভালোকে ভালো বলে ধরবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। আমি কথাগুলো বলেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সে তোমরা যেন বিপদে না পড়ো। আমি পড়েছি, তোমরা বিপদে পড়ো। হ্যাঁ বাবা, তুমি দিও না, আমি তোমাকে বিপদে পড়তে বলি না, পড়তে বলি না। আমি ওষুধ দেওয়ার পরে আমার রোগী সুস্থ দিকে গেছে, হ্যাঁ, কিন্তু যদি রোগী আবার যদি অ্যালোপ্যাথিক ওষুধ প্রয়োগ করে তাহলে কোনো সমস্যা হতে পারে কিনা? না, কোনো সমস্যা, ওটা নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু ওই ছেলেটা একটা কথা বলেছে, আমি ওষুধ হয়তো মরে এমনিও যেত, কিন্তু আমি ওষুধ খাওয়ার পরে দিতে আমার বড় যায়। তো তার যদি মনে হয় হ্যাঁ রোগীকে এমনভাবে মাথায় মেরেছে যে হয়তো আত্মরা বেশিরভাগটাই মারা গেছে, তুমি ঝুঁকি নিও না। রুগী হসপিটালে ভর্তি হয়ে যায়, কারণ ওষুধ দাও। কিন্তু রুগী ডাক্তারখানা নিয়ে গিয়ে বললো কিন্তু মারা গেছে, মার মেরে এনেছে, তোমার কোনো গায়ে নেই, কারণ তুমি তো ওষুধ দাও নি, কিন্তু ভর্তি করে ওষুধ দেওয়া। জীবনকালের কোনো এক সময় বিশেষ একটা রোগ এই রোগের শুরু। আচ্ছা, শুরু এবং কোনোদিন সে সুস্থ হয়নি, পরিপূর্ণ সুস্থ হয়নি, এটাই একমাত্র কথা। কার্বোভেজের কোনো সিমটম জানবার দরকার নেই। তাহলে বাজারে যত বই আছে পেতে পাতার পর পাতা লেখা আছে এই ওই সেই, কিন্তু আগুন জ্বলার পর থেকেই শুরু। ও বাবা, কাগজ তো কাঠ থেকে তৈরি, হুম, আগুন জ্বলার পরে থেকেই শুরু। কিন্তু আগুনটা জ্বলেছিল কখন? আগেই তো চলছিল স্যার। না, আগে থেকে জ্বলছিল, শুধু প্রিডোমিনেন্ট কিছু ছিল না। না স্যার, তাহলে প্রিডোমিনেন্ট প্যাথোলজি না থাকে ফ্রম বিগিনিং, তুমি দিতে পারবে না। কার্বোভেজ দেওয়া যাবে না, কারণ কার্বোভেজকে বলা হয়েছে অ্যাকিউট ম্যানিফেস্টেশন, অ্যাকিউট এমার্জেন্সি অফ অ্যাকিউট ম্যানিফেস্টেশন। তোমরা এটা মাথায় রেখো, কার্বোভেজের ক্ষেত্র কিন্তু অ্যাকিউট, মানে এখন বা 7 বছর আগে হয়েছিল, এখন বয়স 70, সেই থেকে আমি ভালো হলাম না। কার্বোভেজের আর কোনো পয়েন্ট কিন্তু বলার মতো নেই। তারপর দেখো এক্ষুনি কি হয়েছে জানি না, কেউ একটা কথা বলেছে, তারপর থেকে উনি কেমন অজ্ঞান হয়ে আছেন, কিছুই হয়নি, এই ঘটনার পর থেকে উনি কেমন হয়ে আছেন। এসব ক্ষেত্রে শুধু এখনকার কোনো ভয়ঙ্কর ঘটনা, এখনকার জন্ম সময়ে নয়, অনেক বয়সে এখন কোনো সমস্যা হয়েছে, ভয়ঙ্কর সমস্যা, এটা মাথায় রাখো। ওখানে ছিল ভয়ঙ্কর ফ্রম বিগিনিং, এখানে হলো কখনো ভয়ঙ্কর, কখনো। কি বোঝা গেল না? আবার বলছি, ভয়ঙ্কর ফ্রম বিগিনিং, আর একটা হলো স্যার আপনি লিখে পাঠিয়ে দিন, ছেলেরা যাচ্ছে, যা ওটা নিয়ে যেত, লিখে পাঠিয়ে দিন। শুরুতে ভয়ঙ্কর কিছু ছিল না, পরে কখনো কিছু হয়েছিল ভয়ঙ্কর, আজও ঠিক হয়নি।
এটা কার্বোহাইড্রেটের নিজস্ব জায়গা, নিজস্ব এরিয়া। আমি কি বোঝাতে পেরেছি? এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। হাইড্রোফোবিন আবার কার্বোহাইড্রেট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। একজনের ভয়ঙ্কর ফ্রম বিগিনিং, আর একজনের ভয়ঙ্কর ফ্রম বিগিনিং নয়, অন্য কোনো সময়। হ্যাঁ হ্যাঁ ঠিক। পরের পয়েন্ট, কার্বো অ্যানিমেলিস। আমি কিন্তু এই কার্বো অ্যানিমেলিস বলবার আগে একটু ব্যবসা ছেড়ে নি। হ্যাঁ, এই বইটায় লেখা আছে ছেলেদের মেয়েদের মতো ব্রেস্ট, মেয়েদের ছেলেদের মতো ব্রেস্ট মানে নেই। কত চেষ্টা করছে, স্বামীর সঙ্গে অশান্তি, বাপ মা বিয়ে দিতে পারছে না, মেয়েকে দেখে চলে যায়। সব মেয়েদের মতো। আবার না রে বেটা, হিজড়া নয়, মেয়ে ছেলেদের মতো করার শখ, ছেলেদের মতো কথা বলতে বোঝা যায় না, ছেলে বলছে না মেয়ে বলছে। এগুলো কিন্তু সব গ্ল্যান্ডুলার প্রবলেম, ডিজিজ গ্ল্যান্ডুলার ইন অরিজিন। এই গ্ল্যান্ডুলার অরিজিনের নিজস্ব ক্ষমতা রয়েছে কার্বো অ্যানিমেলিসের। যদি গ্রেভেস প্যাথোলজির ইতিহাস না থাকে এবং বিভিন্ন গ্ল্যান্ডের এরকম সমস্যা থাকে, তাহলে কিন্তু কার্বো অ্যানিমেলিস বোঝাবার জন্যে আমি ফিজিওলজি থেকে দুটো চ্যাপ্টার লিখে দিয়েছি। কোন গ্ল্যান্ড কোন ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে, ওটা আমি টুকেছি বই থেকে, লিখে দিয়েছি কোন বইয়ে এটা আছে। কোন গ্ল্যান্ডের প্যাথোলজি কিভাবে প্রকাশ পায়, কোন গ্ল্যান্ডের কারণে দাড়ি গজিয়েছে মেয়েটির, কোন গ্ল্যান্ডের কারণে ছেলেটির বয়স হয়ে গেছে 30, লোকে বলে মাকুন্দে। তাহলে এগুলো সব গ্ল্যান্ডুলার ইন অরিজিন, কিন্তু কোনো গ্রেভেস প্যাথোলজির ইতিহাস নেই। এবার লিখুন, এই বইটায় কিন্তু কার্বনিক সম্পর্কে লেখা আছে, খুব বেশি কপি নেই, যদি কারো ইচ্ছা হয় নেবেন না। হ্যাঁ স্যার থাকতে পারে, যেমন ডোয়ারফিশ আইডিয়া, ডোয়ারফিশ ইন্টেলেকচুয়ালিটি, এটা যেমন হতে পারে। পিউটারি গ্ল্যান্ড তো থাইরয়েডকে কন্ট্রোল করছে, তো সেখানে কোনো টিউমার আছে। ডায়াবেটিস ধরা পড়েনি, বারবার প্রস্রাব করছে, গাদা গাদা প্রস্রাব করছে, পোস্টেরিয়র পিটুইটারিতে টিউমার ডেভেলপ করেছে, এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন ক্ষরণ করছে না, প্যারালাইজ হয়ে আছে। ফলে যে পরিমাণ প্রস্রাব হওয়ার কথা ছিল, কারণ আমাদের যত প্রস্রাব জমা হয় বেশিরভাগটাই রেনাল বাউমেন্স ক্যাপসুল, ডিস্টাল টিউবিউল এগুলোর রিঅ্যাবজর্ব করে নেয়। কিন্তু এগুলো করে কাকে দিয়ে? না এডিএইচকে দিয়ে, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, অ্যান্টিডায়াবেটিক হরমোন দিয়ে। কিন্তু যদি সেই পোস্টেরিয়র পিটুইটারি প্যারালাইজ থাকে বা কোনো টিউমার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসের মতো লক্ষণ, কি বলে পোস্টেরিয়র গ্ল্যান্ড এনলার্জমেন্টের লক্ষণ, কিন্তু এমআরআই করুন পোস্টেরিয়র পিটুইটারি টিউমার। সো একদম বহুত এফেক্ট করবে করবে। থ্যাংক ইউ স্যার। আপনি কাল তো ছিলেন না মনে হচ্ছে। আচ্ছা, তো কি বলছিলাম, কার্বন অ্যানিমেলিস লিখায়নি এখনো, এবার লিখো। কোনো গ্রেভেস প্যাথোলজির ইতিহাস নেই। হ্যাঁ, কোনো ভয়ঙ্কর রোগের প্রথম থেকে, আবার বলছি আসলে লেখা নেই তো এখানে, প্রথম থেকে ভয়ঙ্কর রোগের কোনো ইতিহাস ছিল না। প্রথম থেকে ভয়ঙ্কর রোগের, যার ইংরেজি হলো গ্রেভেস প্যাথোলজি, কোনো ইতিহাস ছিল না। ভয়ঙ্কর রোগের ইতিহাস নেই, কিন্তু পরবর্তী জীবন মানে বেশি বয়স, সরি পরবর্তী নেই, বেশি বয়সে, বেশি বয়স মানে 90 নয়, বেশি বয়স মানে 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, বেশি বয়সে গ্ল্যান্ডের সমস্যা দেখা দিয়েছে। যেমন যেমন এই যেমন লেখা আছে এতগুলো পেজে, আমি কতগুলো বলবো, আমি বলবো না, এগুলো পড়ে নেবে, না হলে কলকাতা সেমিনারে এসে বইটা সংগ্রহ করবে। কার্বন অ্যানিমেলিস, কার্বন অ্যানিমেলিস, কার্বন অ্যানিমেলিস, না বই, এই যে 47, এই যে কার্বন অ্যানিমেলিসের প্যাথোলজি, এতগুলি আমি 2-1টা বলবো, লেখাবো না সেগুলি, কারণ লেখাতে গেলে অনেক সময় নিয়ে। এই যে আমাদের বুদ্ধিবৃত্তি, যার জন্য ভ্যারাইটি কার্ড দেওয়া হয়, মিন্স হয় না ঠিক বয়সে,
বা হয়েছে 9 বছর থেকে শুরু, বিরাট মোটা, তাহলে তার থাইরয়েড পরীক্ষা করান, থাইরয়েড 25, ওটা হচ্ছে থাইরয়েড TSH 25, যা থাকার কথা ছিল 4-এর কম।